এখন আমরা। চারপাশটা এরকম উঁচু জাল দিয়ে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করা যাচ্ছে এখানে আমরা কিছু দেখতে পাবো। আসার সময় তো হরিণ দেখতে পেয়েছি, তো বাঘ দেখতে পাবো এই আশা রাখছি। দেখা যাক দেখতে পাই কিনা। হাই এভরিওয়ান, বৃষ্টি কথার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার বিগ ওয়েলকাম। আজ আমরা যাব সুন্দরবনে, একদিনেরই ট্যুর। কিভাবে যাব, পরিষেবা কেমন, কত টাকার প্যাকেজ, সুবিধা অসুবিধা সবকিছুই শেয়ার করব তোমাদের সাথে। এখন ঘড়িতে টাইম বলছে সকাল 6:15। আমি আজ স্নান না করেই রেডি হয়ে নিয়েছি, কারণ এমনিতেই ঠান্ডা লেগেছিল, আর স্নান করলে দেখতে হতো না। হঠাৎ করেই যেন কুয়াশায় পুরো মুড়ে গেল চারপাশ, দূরেই কিছুই দেখা যাচ্ছে না। আমাদের হাসনাবাদের লঞ্চ ঘাটে পৌঁছানোর কথা ছিল 6:30টার মধ্যে, কিন্তু বেরিয়ে এই কুয়াশার মধ্যে বেশি জোরে গাড়ি চালানো যাচ্ছিল না, তাই আমাদের পৌঁছাতে একটু লেটই হয়েছিল। হাসনাবাদে পৌঁছেও প্রায় 1 ঘন্টা পরে আমাদের লঞ্চ ঘাটে আসলো, কারণ কুয়াশাতে লঞ্চ আসতেই পারছিল না। আমাদের লঞ্চ ঘাটে এসে গেছে। আমাদের লঞ্চের নাম জয়মা আরতি। লঞ্চটা কীরকম, কোথা থেকে ছাড়ে, কীভাবে যায়, কত টাকার প্যাকেজ, সবই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হচ্ছে লঞ্চের নিচটা, যে এখানে বসার জায়গা, শোয়ার জায়গা। সাইডে জানলাগুলো খুব ভালো। জানলাগুলো কিভাবে খোলে? ও আচ্ছা, এখান থেকে বাইরের ভিউটা দেখো, পুরো কুয়াশা ভর্তি। এটা ছিল লঞ্চের নিচের জায়গাটা, যেখানে রেস্ট নেওয়ার জন্য বেশ ভালো রকমের ব্যবস্থা করা আছে, শান্তশিষ্ট। পাশে ইঞ্জিনের আওয়াজ আছে একটু, ঠিক কথা, তবে তা খুব একটা প্রবলেম করবে না। ঘাটে লঞ্চে প্রায় 1.5 ঘন্টা মতো বসেছিলাম। তারপর আস্তে আস্তে কুয়াশাটা একটু কমেছে, তাই ঘাট থেকে লঞ্চটা ছাড়বে এবার। চলো এই ফাঁকে তোমাদের লঞ্চের উপরটা একটু ঘুরিয়ে দেখাই। লঞ্চের এরকম শুরু থেকে শেষ অবধি চেয়ার পাতিয়ে দেওয়া হয়েছিল বসার জন্য, আর মিডিলে একটা সামনের ডেস্ক মতো করা আছে, সেখানেও অনেকে বসেছে। আর এখানে একটা রুম করা আছে, বেশ সুন্দর। অনেকে বসেও ছিল, আবার অনেকে শুয়েও ছিল। পিছনে বালিশ কম্বল রাখা আছে, এখানে চাইলে শোয়াও যেতে পারে। এই অবধি দেখতে পাচ্ছ চেয়ার পাতানো রয়েছে, আর এখানে রান্না হচ্ছে। এখন কি লুচি তরকারির ব্যবস্থা হচ্ছে? এর পিছনেই 3টে টয়লেট ছিল। এই যে 3টে টয়লেট আছে, আর নিচে আর একটা ভালো টয়লেট আছে। এখানে নিচে আর একটা টয়লেট আছে, মানে সিঁড়ি দিয়ে নেমেই নিচে একদম। এখানে জানলাগুলো খুলে দিলে বেশ ঝলমলে হয়ে যাবে রুমটা। 6:30টায় বেরোনোর কথা ছিল আমাদের, এখন প্রায় 8টা বাজে। কুয়াশার কারণে বেরোতেই পারছি না, বাইরে প্রচন্ড কুয়াশা, মানে কিছু দেখাই যাচ্ছে না। কুয়াশাটা হালকা কমেছে, মানে একটু দূর অবধি তাও দেখা যাচ্ছে। তো আমাদের লঞ্চ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ এরপরে ছাড়লে আর হয়তো আমরা যেতে পারবো না, মানে গেলেও ফিরে আসতে আর পারবো না আজকে। এটা হাসনাবাদের সেতু, হাসনাবাদকে আর হাসনাবাদের নদীর ওপারটাকে যুক্ত করেছে। এর নাম বনবিবি সেতু। এখানে 2টো পিলার আছে। এই পিলারটা দেখতে পাচ্ছিল না বলেই এতক্ষণ লঞ্চটা ছাড়তে পারছিল না। এখন একটু দূর থেকে ভিজিবল হওয়ায় আমাদের লঞ্চটা ছাড়া হয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। আমরা প্রায় 50 থেকে 55 জন মতো যাচ্ছি। একদিন গিয়েই আবার ফিরে আসব। আমরা সোজা চলে যাব বুড়ির ডাবরি, যেটা একদম বাংলাদেশ বর্ডারের পাশেই অবস্থিত, আর যাব ঝিঙেখালি। কোন রুট দিয়ে আমরা যাব সেটা ভিডিওর সাথে সাথেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 2nd উইকে, তখন ঠান্ডা একদমই নেই, কিন্তু বোটের হাওয়ায় আর কুয়াশাটা থাকায় ওয়েদারটা বেশ এনজয়ই করছিলাম। এখন ঘড়িতে 9:17 মতো হয়েছে। এই বোটটা 15 মিনিট মতো হলো ছাড়লো, মানে ধরা যেতে পারে যে 9টায় ছেড়েছে। লেট হয়ে গেছে, কিছু করার নেই, কুয়াশার জন্য ওয়েদারের উপরে তো আর কেউ যেতে পারবে না। এই নিচটা বেশ আমার ভালো লেগেছে, মানে কেউ যদি উপরে থাকতে থাকতে বোর হয়ে যায়, বোর হবে না, কারণ চারপাশ দেখতে দেখতে টাইমটা কখন যে চলে যাচ্ছে বোঝাই যাবে না। তাও যদি টায়ার্ড লাগে, ঘুম লাগে, এখানে এসেই একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যাবে। হাসনাবাদ থেকে নদী মাধ্যমে আমরা সোজা চলে যাব চকখানপুকুর, সেখান থেকে সোজা বাইনাড়া, সেখান থেকে বাঁশতলা, সেখান থেকে বৈঠাকুরানি, সেখান থেকে খুলনা, শীতালিয়া হয়ে
সোজা চলে যাব মাধবকাঠির উপর দিয়ে হেমনগর যোগেশগঞ্জ। সেখান থেকে আমরা সোজা চলে আসব বুড়ির ডাবরি ফরেস্ট ক্যাম্পে। জানি নামগুলো তোমাদের কাছে অজানা, আমার কাছেও অজানা, আমি গুগল ম্যাপ দেখে বললাম। এই যে এখানে লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি। এটা কি লুচির তরকারি? লুচির তরকারি। এই যে লাঞ্চের জন্য এখানে ভেজিটেবলস আছে, এখানে মাছ আছে। মাছের মাথা আলাদা করে ডাল হবে মাছের মাথা দিয়ে। আচ্ছা, এখানে মাংস আছে। এই লুচির পর্ব কমপ্লিট হয়ে গেলে লাঞ্চ শুরু হবে আর কি। স্যালাডের জন্য শসা রাখা আছে, বেগুন ভাজা, বেগুন আছে মানে বেগুন ভাজা হওয়ার একটা চান্স আছে। নদীর উপর দিয়ে একদম সারি বেঁধে পাখিগুলো কি সুন্দর যাচ্ছে, এক ঝাঁক পাখি। চলে এসছে আমাদের গরম গরম লুচি তরকারি, সাথে মিষ্টিও ছিল। এবার মালপো আমার মা খায় না বলে মার প্লেটে ছিল না, আমার বাবা সবাইকে সার্ভ করছে। এই যে সবাই আছে এখানে বসে, এখন ব্রেকফাস্ট টাইম। আর যারা মালপো খায় না তাদের জন্য সাদা মিষ্টিরও ব্যবস্থা ছিল। সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কালটি বন ও প্রকৃতি শান্ত থাকে। আমরা এই বছরই ডিসেম্বরে গিয়েছিলাম সুন্দরবনে, অবশ্যই সেটা অন্য রুট দিয়ে, আপনারা দেখে না থাকলে একবার দেখে নিতে পারেন। আর এবারের জার্নিটা পুরোটাই শুরু করেছিলাম হাসনাবাদ থেকে সোজা বুড়ির ডাবরি। পুরোটাই থাকবো লঞ্চে। লঞ্চে ব্রেকফাস্ট, লাঞ্চ আছে, সন্ধ্যেবেলার টিফিনের ব্যবস্থা, আর চা বিস্কিটের ব্যবস্থা তো আছেই। সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার একটি জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্ফিয়ার রিজার্ভ। বৃহত্তর সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসাবে অখণ্ড বন, যা বিশ্বে সর্ববৃহৎ। আমরা তো রায়মঙ্গল নদীর কথা অনেক শুনেছি, গল্পের বইয়ে পড়েছি, লোকের মুখেও শুনেছি। সামনেই রায়মঙ্গল নদী, আর একটু গেলে আমরা রায়মঙ্গল নদীতে ঢুকবো। আমরা এখন আছি যোগেশগঞ্জ হেমনগরে, যাব ওই যে রেড ড্রপড এরিয়া, ওটাই বুড়ির ডাবরি, আমরা ওখানেই যাব। তারপর আরও খানিকটা এগিয়ে আসার পর চলে আসলাম বাগনাতে। এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এখান থেকে আমাদের পারমিশন নিতে হবে। ওই জন্য আমাদের লঞ্চটা ধীরে ধীরে এই ঘাটে একটু থামবে, এখান থেকে কয়েকজন যাবে পারমিশন নিতে, তারপরে আবার ফিরে আসবে। আমরা এখান থেকে আবার জার্নি স্টার্ট করব। আমাদের মধ্যে অনেকেই এখানে নেমেছিল, পুরো বালির একদম সত্যিই বিচি হয়ে গেছে। ওখান থেকে পারমিশন নিয়ে এবার আমরা সুন্দরবন এরিয়াতে ঢুকছি। এরপরে আর কোনো বসতি নেই, লাস্ট বসতি ছিল সেই হেমনগরে। গোটা সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক জলধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ছোট ছোট দ্বীপ। বনভূমিটিতে স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, নোনা জলের কুমির, কেটো কচ্ছপ, সাধু জলের কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত এই সুন্দরবন। আপনি সুন্দরবন ঘুরতে আসলে জঙ্গলের দিকে একদৃষ্টি যদি তাকিয়ে থাকেন তাহলে অনেক প্রাণী আপনার চোখে ধরা দেবে, কিন্তু মোবাইল বার করতে করতে সেগুলো আবার হারিয়েও যাবে। তাই কি দেখেছি আর এখানে আসার অনুভূতি কীরকম, সবটা এখানে বলে প্রকাশ বা ক্যামেরায় দেখিয়ে বোঝাতে পারবো না। তার জন্য আপনাকে সশরীরে আসতে হবে সুন্দরবনে। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে বলে জানা যায়, যা এখানে প্রচুর পরিমাণে জন্মায়। তাছাড়াও এখানে প্রচুর পরিমাণে গেওয়া, গরান ও কেওড়া গাছ জন্মে থাকে। ঘাস ও গুল্মের মধ্যে সন্নল, খাঁকড়া, গোলপাতা রয়েছে সুবিন্যস্তভাবে। আর বন্যপ্রাণী তো প্রচুর, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8টি উভচরের আবাসস্থল এই সুন্দরবন। এটাই হয়, যদি দূর থেকে আমরা কোনো হরিণ, কুমির বা বাঘও যদি দেখতে পাই, এত চিৎকার করব যে অপর দিক থেকে
তারা নিজেদেরকে লুকিয়ে ফেলতে চাইবে। যে কোনো জঙ্গল সাফারিতে নীরবতা বা নিস্তব্ধতা একটা ভীষণ বড় ভূমিকা পালন করে। আমরা যেতে যেতেই গল্প শুনছিলাম এই মরশুমেই নাকি বাঘ দেখতে পাওয়া গেছে এক জঙ্গল থেকে নদী সাঁতরে অন্য জঙ্গলে যেতে। এভাবেই বাঘ নদী সাঁতরে বসতিতেও চলে আসে। আর তাছাড়া তো মাঝে মাঝেই শোনা যায় সুন্দরবনের খাড়িগুলোর মধ্যে মাছ ধরতে গিয়ে শিকার হয়েছে বাঘের হাতে। সুন্দরবনের মৎস্য সম্পদও বেশ সম্পৃক্ত। কিছু মাছ আছে যেগুলো মানুষের খাবার যোগ্য, আর কিছু মাছ আছে যেগুলো মানুষ খায় না, যেমন কালাহাঙর, ইলশা কামট, টুঙি কামট, কানুয়া কামট, এরকম অনেক মানুষ খেকো মাছও আছে যেগুলো সুন্দরবনে পাওয়া যায়। তবে সুন্দরবনের কাঁকড়া, চিংড়ি, ভাঙাল, গুল, বাটা, পার্শে, নোনা ট্যাংরা, শিলং মাছ, কাজলি মাছ চোখে পড়ে, যা আপনারা নর্মাল বাজারে পাবেন না। এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের সুবিশাল সুন্দরবনের নদী, জঙ্গল ও বাদাবনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে জমি, জীবন ও জীবিকা। সুন্দরবনে বাঘের সংখ্যা এখন 100 পেরিয়েছে, কিন্তু অনেকে এসেই অভিযোগ করে যে তারা নাকি বাঘের দর্শন পায় না। তাই বাসন্তী ব্লকের ঝড়খালিতে বন দপ্তরের উদ্যোগে আগেই তৈরি করা হয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। সেখানে রয়েছে একটি বাঘিনী ও 2টি বাঘ, তাছাড়া রয়েছে একাধিক কুমির। ফলে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকরা অবশ্যই ঘুরে যান এই পার্ক থেকে। আমাদের এই একদিনের ট্যুরে আমাদের প্ল্যানেই আছে ফার্স্ট বুড়ির ডাবরি, সেকেন্ড এই ঝড়খালির অ্যানিম্যাল পার্কে। এই সেই ছোটবেলার লাইফ সায়েন্স বইতে পড়া ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল। ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল থাকে কারণ মাটি বা জলে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় এগুলো ভূপৃষ্ঠের উপরের দিকে উঠে শ্বাসকার্য চালায়। আমরা প্রায় চলে এসেছি বুড়ির ডাবরির কাছে। সময় লাগলো প্রায় 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা মতো। জলপথে আসতে সময় একটু বেশিই লাগে, স্থলপথে আসতে হয়তো কম সময় লাগবে, কিন্তু আপনি এই দিকটা আসতে পারবেন না। স্থলভাগে আসলে আপনাকে ক্যানিং বা গোসাবাহ ওই দিকটাতে ঘুরতে হবে, যেটা আমার আগের সুন্দরবন ব্লগগুলোতে রয়েছে। সেখানে আপনারা কলকাতা থেকে খুব সহজেই কিভাবে সুন্দরবন আসবেন সেই ডিটেলস ওই ভিডিওগুলোতে আছে। আপনারা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা দেখে নেবেন। আমরা এসে গেছি বুড়ির ডাবরি। এই আমাদের জয়মা আরতি লঞ্চ, একে একে সবাই নামছে ঘাটে। এবার আমরা এখান থেকে বুড়ির ডাবরি যে ফরেস্ট ক্যাম্প রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, সেখানে যাব। বুড়ির ডাবরিতে সুন্দরবনের একটি বিশিষ্ট ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটি বন এবং তার নদীগুলির একটি মনোরম দৃশ্য সরবরাহ করে। এটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, দাগযুক্ত হরিণ, কুমির এবং বিভিন্ন ধরনের পাখি প্রজাতি সহ প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী দেখার জন্য একটি অনন্য স্থান করে তুলেছে। একটি মাটির হাঁটা এবং ম্যানগ্রোভ খাঁচার ট্রায়াল ওয়াচ টাওয়ার দিকে নিয়ে যায়, যা দর্শকদের একটি দুঃসাহসিক অভিজ্ঞতা প্রদান করে। অঞ্চলটির পরিবেশগত গুরুত্ব বিশ্বব্যাপী স্বীকৃত, কারণ এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। জায়গাটা বেশ সুন্দর সাজানো। আমি আগেরবার সুন্দরবনে এসে যে ওয়াচ টাওয়ারগুলোতে গিয়েছিলাম সেগুলোর থেকে এটা অনেকটাই বড় আর বেশ সুন্দরভাবে সাজানো। এখানে মা বনবিবির মন্দির রয়েছে, যা সুন্দরবনের অনেকগুলো জায়গাতেই প্রতিষ্ঠিত। এই বনবিবি হলেন সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠী দ্বারা পূজিত এক লৌকিক দেবী। এই সব জনগোষ্ঠীর মানুষেরা বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বনবিবির পুজো করে থাকেন। এখান থেকে ওই পারটা বাংলাদেশ দেখাই যায়। ওয়াচ টাওয়ারে উঠলে আরও তো ভালো করেই বোঝা যাবে ওই পারে বাংলাদেশ। এখানে ছোট ছোট মিষ্টির হ্রদ করা রয়েছে, যেখানে বাঘ বা অন্য অন্য বন্য প্রাণীরা মিষ্টি জলের সন্ধানে এই সব ওয়াচ টাওয়ারের আশেপাশে ঘোরাঘুরি করে। এখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ রয়েছে, যেটা পেরিয়েই আমাদেরকে যেতে হবে। এই সকল ওয়াচ টাওয়ারের নিচে মাটিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বাঘের পায়ের ছাপ বর্তমান। শুধু বাঘের পায়ের ছাপ কেন, হরিণের পায়ের ছাপ, আরও অনেক রকমের পায়ের ছাপ আছে। মানে এখানে যথেষ্ট পরিমাণে প্রাণীরা আসা যাওয়া করে। কিন্তু আপনি যদি এরকম গ্রুপ করে দেখতে আসেন তাহলে দেখতে পাওয়ার চান্স খুবই কম।
কারণ এত মানুষের পায়ের শব্দে ওরা ধারে কাছে থাকবে না, এটাই খুব স্বাভাবিক। ছোট কাঠের ব্রিজটা পেরিয়ে যাওয়ার পর এরকম সিমেন্ট দিয়ে তৈরি করা একটা ব্রিজ ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছে। বেশ চারপাশটা জঙ্গল আর মাঝখানে এরকম সরু একটা ব্রিজ। সাইডে যে বেড়া দিয়ে প্রোটেকশন দেওয়া আছে, রাজ ওটাই বলছিল যে অনেকগুলো প্রোটেকশন দেওয়া রয়েছে, মানে এই ফার্স্টে একটা বেড়া, তার ভিতরে আর একটা লোহার বেড়া, তার পিছনে আরও একটা লোহার বেড়া, অনেকগুলো লোহার বেড়া দেওয়া আছে। তো এখানে যে বাঘ আসে তার প্রমাণ আরও একবার পেলাম। আর মাটিতে তো পায়ের ছাপ রয়েইছে, যেগুলো দেখে একদম পরিষ্কার বোঝা যায় যে এখানে বাঘ বা হিংস্র প্রাণীরা আসে। এখান থেকে বেশ আরও খানিকটা যেতে হবে। এখানে অনেক গাছ রয়েছে, যে গাছগুলোর গায়ে তাদের নাম, সায়েন্টিফিক নেম লেখা রয়েছে। বেশ আরও খানিকটা যেতে হবে, তারপরেই আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারবো। আপনারা সাথে অবশ্যই জল নেবেন। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা এই রকম ছিল। এখানে আমরা হরিণ দেখেছি, কিন্তু ক্যামেরাতে আমরা বন্দি করতে পারিনি। আমরা দেখেছি হরিণ দেখেছি, আরও কিছু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেগুলো সত্যি ক্যামেরাতে আসেনি। হয়তো দূরবীন নিয়ে আসলে সেগুলো ভালোভাবে আমরা দেখতে পেতাম, বুঝতেও পারতাম, উপস্থিতি অনুভব করেছি। এখান থেকেই আমরা বাংলাদেশ দেখতে পাবো। ওই দূরের সাইডগুলো হচ্ছে বাংলাদেশ। এখানে একটা ছোট নদী আছে, নদীটার ওই পাড়টাতেই হচ্ছে বাংলাদেশ। ওয়াচ টাওয়ারে বেশ অনেকক্ষণই ছিলাম, মানে 10-15 মিনিট মতো ছিলাম। বেশ বড় ওয়াচ টাওয়ারটা, আর বেশ সাজানো গোছানো। এবারে ঠিক যতটা হেঁটে আমরা এসেছিলাম, ঠিক ততটা হেঁটেই আবার আমাদেরকে লঞ্চের ওখানটায় যেতে হবে। তো যাওয়ার আগে ওই সামনে ঢুকেই একটা বসার জায়গা ছিল, সেখানে একটু বসে রেস্ট নিলাম। তারপর আমরা আস্তে আস্তে আমাদের লঞ্চে গিয়ে বসলাম। আমাদের 50 থেকে 55 জনের গ্রুপ থাকায় একটু লেট হচ্ছিল লঞ্চটা ছাড়তে, কারণ এতজন সবাই উঠবে তারপরে আমাদের লঞ্চটা ছাড়বে। তারপর লঞ্চ ছাড়তেই আমরা ওইখানেই অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ ভিডিওতে। সুন্দরবনে এসে যারা বলে কিচ্ছু দেখতে পাইনি, তারা ভুল কথা বলে। আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, কিন্তু সবসময় ক্যামেরা করার কথা মনে থাকে না, বা ক্যামেরা করা হয়ে ওঠে না, বা ক্যামেরা বার করতে করতে সেগুলো চলে যায়, এমনও হয়ে থাকে। বেলা বেশ অনেকটাই হয়েছিল, তখন 3:30 মতো বাজে। আমরা লাঞ্চ করতে বসেছি সবাই মিলে। এরকম সুন্দর ব্যবস্থা ছিল লাঞ্চ করার, 2 সাইডে টেবিল পাতানো ছিল। আর লাঞ্চের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বিভিন্ন ভেজিটেবল দিয়ে তৈরি একটা তরকারি ছিল, মাছের ঝোল ছিল, চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর সবশেষে একটা করে কমলা লেবু দিয়েছিল। আপনারা যদি একসাথে গ্রুপে আসতে চান, তাহলে এখানে বললে নিজেদের ইচ্ছা মতো মেনু তৈরি করা যাবে। সুন্দরবন মতো একটা ট্যুরে লঞ্চে যেতে যেতেই যদি এরকম একটা পিকনিক ব্যাপার হয়ে থাকে, তাহলে মন্দ হয় না। কিন্তু আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ঝড়খালি, যেটা তোমাদের আমি আগেই বলেছিলাম। খাওয়া দাওয়া সেরে তখন টাইম হয়েছে 4টে, আবার ফিরতেও টাইম লাগবে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা। অনেক রাত হয়ে যাবে বলে ওই প্ল্যানটা আপাতত ক্যান্সেল করা হয়েছে। সকালে বেরোনোর সময় যদি 2 ঘন্টা কুয়াশার জন্য আটকে না পড়তাম, তাহলে ঝড়খালিটাও ঘুরে আসতে পারতাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর এই জায়গাটার প্রয়োজনীয়তা তোমরা এবার পরিষ্কার করে বুঝতে পারবে। বি অনেস্ট, এই জায়গাটা ছিল বলে এত ঘন্টার জার্নিটা সত্যি কষ্টের হয়নি। আমি আবার উপরে আসলাম, উপরে এসে দেখছিলাম যে কীরকম লাগছে বাইরেটা তো পুরো অন্ধকার ছিল, কিন্তু লঞ্চের ভিতরটা ছিল পুরো আলোময়। সবাই যে যার মতো করে টাইম কাটাচ্ছিল। আর এদিকে রান্নাঘরে তৈরি হচ্ছিল চাউমিন, সন্ধ্যাবেলার টিফিন। অনেকেই লঞ্চের নিচে থাকলে আমি কিন্তু ছিলাম লঞ্চের উপরে। জ্যোৎস্না মাখা রাতে এই যে লঞ্চের জার্নিটা এত ভালো লাগছিল আমার, তা মুখে বলে প্রকাশ করা যাবে না। দেখতে দেখতে সময় অনেকটা গড়িয়ে গেছে, হয়ে গেছে রাত 10টা। আমরা প্রায় হাসনাবাদের কাছে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে হাসনাবাদ ব্রিজ। এক্স্যাক্ট এখন টাইম 10টা 15। আমাদের এবারের ট্যুরের প্যাকেজ ছিল পার হেড 1000 টাকা। এবার চাইলে ওটার 2 days 1 night বা 3 days 2 nightও করা যেতে পারে। সাথে তোমরা নিজেদের ইচ্ছা মতো মেনুও এদেরকে বলে দিতে পারো, সেই ওয়াইজই প্যাকেজ তৈরি হবে। ডেসক্রিপশন বক্সে আমি
এই লঞ্চের যে ওনার তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। কারণ এদের ব্যবহার, এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। আর নাইট স্পেন্ড অবশ্যই ওরা কোনো হোটেলে রাখবে তোমাদেরকে। তোমরা যে শুধু লঞ্চে এই সাইডটাই ঘুরবে এরকম নয়, তোমরা তোমাদের ইচ্ছা মতো জায়গাতে যেতে পারবে, সেটা ট্যুর গ্রুপের সাথে আগে থেকে কথা বলে নিতে হবে। আমার তো সারাদিনের পরিষেবার সাথে প্যাকেজটা বেশ পকেট ফ্রেন্ডলি লেগেছে। আমার ভিডিও কেমন লাগলো এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।